নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা থটস অফ সুদেশনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ হচ্ছে 16ই ডিসেম্বর, সোমবার। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা আপনারা অনেকেই নিশ্চয়ই জেনেছেন। সম্প্রতি ঘটা একটি ঘটনা। আমাদের দেশের আইন অনুযায়ী মহিলাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আইন মহিলাদের দিয়েছে অনেক সুযোগ সুবিধা, যার ফলে অবশ্যই মহিলাদের অনেক উপকার হয়েছে। যে সমস্ত মহিলারা বিয়ের পরে পরবর্তী সময়ে শ্বশুরবাড়ি দ্বারা বা স্বামীর দ্বারা অত্যাচারিত, লাঞ্ছিত হন, তাদের জন্য এই সমস্ত আইন, যে আইনগুলো থাকার ফলে মেয়েরা অনেকটাই এই আইনি সহায়তা পাওয়ার জন্য তারা অনেক সময় যে দুঃসহ যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ করেন অনেক সময় শ্বশুরবাড়ি বা স্বামীর কাছে, সেইখান থেকে বেরোতে পারেন, বা তাদের সঙ্গে যে অন্যায় বা অত্যাচার করা হয় তার শাস্তি দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, একটা কথা এই প্রসঙ্গে উঠে আসে যে সবসময় কি সঠিক ভাবেই অভিযোগ করা হয়? অর্থাৎ যেগুলো গার্হস্থ্য হিংসার জন্য যে আইন, যে ধারা রয়েছে, সেই ধারার প্রয়োগকে সবসময় সঠিকভাবে করা হয়? আমি বলতে চাইছি, মিসইউজ করা হয় না তো? যেমন 498 যে ধারাটি, যেটা গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য যে ধারাটি লাগু হয়, তো সেটা কি কখনো মিসইউজ হচ্ছে? সেটাকে অপপ্রয়োগ করা হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মিসইউজ হচ্ছে। সব ঘটনা আমাদের সামনে আসে না হয়তো, কিন্তু যদি কোনো ঘটনা খুব বিরাট আকারের হয়ে যায়, তখন সেটি আমাদের সামনে আসে এবং তখন আমরা বুঝতে পারি যে এমন কিছু মহিলা রয়েছেন যারা এই আইনের সুযোগ নিয়ে স্বামী বা শ্বশুরবাড়ির লোকদেরকে অকারণে তাদের হয়রান করছেন, অকারণে তাদের বিরুদ্ধে একাধিক মামলা করছেন এবং মামলায় তাদের জর্জরিত করে ফেলে তাদের জীবন অতিষ্ঠ করে তুলছেন। একদম সম্প্রতি ঘটা বেঙ্গালুরুর একটি ঘটনা, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন, আর যদি না জানেন তাহলে এই আলোচনাটা শুরু করছি। আশা করব যে আমি যতটুকু তথ্য পেয়েছি সেটুকুর ওপর নির্ভর করেই আমি আপনাদেরকে সঠিক তথ্যটুকু পরিবেশন করার চেষ্টা করব। তো ব্যাঙ্গালোরে যে ঘটনাটা ঘটেছে, এই 498 এই ধারার অপপ্রয়োগ যেটা করা হয়েছে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে অতুল সুভাষ নামে একজন 33 বছরের একজন এআই ইঞ্জিনিয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এখন, সেখানের একজন ইঞ্জিনিয়ার। সে ভালো কোম্পানিতে ভালো জব তিনি করতেন। তো সম্প্রতি যেটা ঘটনাটা ঘটেছে, দিন দুয়েক হলো, যে তিনি নিজের জীবন শেষ করে দিয়েছেন। এবং সেটা করবার আগে তিনি 90 মিনিটের একটি ভিডিও পোস্ট করেন এবং 24 পাতার একটি নোট লিখে যান। নোট মানে ওই শেষ মৃত্যুকালীন যে জবানবন্দি বলা যায়, লিখিত আকারে, সেটা লিখে যান। ঘটনাটা কি হয় সেটা বলি। আগেই বললাম যে এআই ইঞ্জিনিয়ার ছিলেন অতুল সুভাষ। ইনি ছিলেন অরিজিনালি হচ্ছে সমস্তিপুর, বিহারের লোক। তো চাকরি সূত্রে ইনি ব্যাঙ্গালোরে আসেন এবং পরবর্তীতে 2019-এ তার সম্বন্ধ করে বিয়ে হয়। পাত্রীর বাড়ি হচ্ছে জৌনপুরে। সে নিজেও একটি চাকরি করত। তো নিকিতা সিংহানিয়া পাত্রীর নাম। তো তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তারা ব্যাঙ্গালোরেই থাকছিলেন। তো 2019-এ বিয়ে হবে, তারপরে 2020-তে ছেলে হয়। মোটামুটি ঠিকঠাকই চলছিল। তো এরপরে কি হয়, কোভিড টাইম শুরু হয়। তার ঠিক আগেই নিকিতা সিংহানিয়ার মা আসেন ব্যাঙ্গালোরে, এবং তারপরে কিছু
সমস্যা তৈরি হয়। সমস্যা বলতে যেরকমভাবে মোটামুটি চলছিল এই অতুল সুভাষ এবং তার স্ত্রী নিকিতা সিংহানিয়ার সংসার, তাদের ছোট্ট ছেলেকে নিয়ে, তো সেখানে সেগুলো একটু অন্যরকম হতে থাকে। অর্থাৎ মেয়েটির মা প্রত্যেকটি বিষয় মেয়েটিকে মানে যেটা সাদা বাংলায় বললে উস্কানি দেওয়া, মানে সব কিছুতেই তাকে মানে অতুলের এগেনস্টে তাকে উস্কানি দিত, অর্থাৎ তার হাজব্যান্ডের এগেনস্টে। এবং যে জিনিসটা জানা যায়, যেটা অতুল সুভাষ তার শেষ ভিডিওতে বলে গেছেন এবং লিখে গেছেন, যে তার কাছে বিভিন্ন সময় টাকা দাবি করা হতো, প্রচুর ডিমান্ড করা হতো। তার শ্যালক ছিল, সেই শ্যালকের মানে শ্যালক আছে, সেই শ্যালকের কারণে তার বিজনেস করবে বলে প্রচুর টাকা ডিমান্ড করা হতো। এবং নানান সময় সে কখনো 5 লাখ, কখনো 4 লাখ, কখনো 14 লাখ, এরকম 15 লাখ, এরকম করে টাকা কিন্তু দিয়ে গেছে। কিন্তু তারপরেও তাদের ডিমান্ড মিটছিল না এবং তাকে ভয় দেখানো হতো নানানভাবে। তো এরকম এই সময় ওই কোভিড টাইমে তার মাদার ইন ল, অতুল সুভাষের যে শাশুড়ি মা, তিনি ছিলেন, তার জন্য মেডিসিন সে ঘুরে ঘুরে আনতো। সব জায়গায় মেডিসিন পাওয়া যেত না তখন, স্বাভাবিক মেডিসিনের তো তখন একটু সমস্যা ছিল, যেহেতু সব মানুষ যেগুলো প্রাথমিক মেডিসিন কোভিডের জন্য সেগুলো সব মানুষই নিজেদের স্টকে রাখছিলেন। তো অনেক দূরে দূরে গিয়ে সে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসতো। সেইভাবে মানে সে যথাসাধ্য করেছে। কিন্তু তারপরে একটা সময় তারা বলে যে না, কোভিড হচ্ছে, বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমরা চলে যাব। তো তারা জৌনপুরে চলে যায় এবং চলে যাওয়ার পর কিছুদিন ভিডিও কলের মাধ্যমে বাচ্চার সঙ্গে দেখা হয়েছিল, বাচ্চাকে দেখতে পেয়েছিল অতুল সুভাষ ভিডিও কলের মাধ্যমে। কিন্তু তারপর সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু ডিমান্ডটা বাড়তেই থাকে টাকা দেওয়ার। এবং এই সময় বা তার একটু আগে পরে তার শ্বশুরমশাই মারা যান, এবং সেই শ্বশুরমশাই মারা যাওয়ার, অর্থাৎ অতুল সুভাষের শ্বশুরমশাই মারা যান, শ্বশুরমশাই মারা যাওয়ার দায়টা অতুল সুভাষের উপরে চাপানো হয় এবং 302 মার্ডার যে ধারা, সেই ধারাটা তার উপর লাগু করা হয়। এবং এরপর যখন তারা দেখতে পান যে টাকা পয়সা মানে যথেষ্ট দিয়ে দিয়েছেন, তারপরে একজন সবে 33 বছর, তার পুরো কেরিয়ার পড়ে রয়েছে, কত সে রোজগার করবে, যত যে রোজগার করেছে তার মধ্যে বেশি টাকাই দিয়ে দিয়েছে, আর তার কাছে নেই। এবং তিনি যখন বলছেন যে রিটার্ন নেওয়ার কথা, মানে ওরা নেওয়ার সময় হয়তো কোনো ক্ষেত্রে বলেছিল লোন হিসাবে নিচ্ছে, পরে দিয়ে দেবো, উনি সেটা চাইলে তখন তো দেওয়া হয়নি, উল্টে ধমক, ভয় দেখানো, এবং তারপরে যেটা করা হয় একাধিক কেস দেওয়া হয়। 498-এ বধূ নির্যাতন, নির্যাতন, এই সমস্ত 302-এ শ্বশুরমশাই হত্যা। তো তারপরে সেটা প্রমাণিত হয়ে যায় যে উনি সুগার মানে ডায়াবেটিক ছিলেন, আরও অন্যান্য সমস্যা ছিল, ন্যাচারাল ডেথ হয় ওনার। কিন্তু এই যে একাধিক মামলায় একে জড়িয়ে ফেলা হয় এবং সেই মামলার ডেট পড়তো, জৌনপুরে যেতে হতো, এবং সবসময় সব জায়গায় তো ফ্লাইট থাকে না, সব জায়গায় তো এয়ারপোর্ট থাকে না। তো আর মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে ছুটি তো খুব লিমিটেড, আমরা জানি, তাই না বন্ধুরা? বছরে হয়তো 23 দিন, 22 দিন, 23 দিন ছুটি। তো তার মধ্যে হামেশাই তাকে এতগুলো কেসে তাকে বিদ্ধ করা হয়েছিল, জড়িয়ে দেওয়া হয়েছিল, যে হামেশাই তাকে জৌনপুরে যেতে হতো। মানে আজকে জৌনপুরে যাচ্ছেন, হয়তো একটা কেসের হিয়ারিং হচ্ছে, তারপরের দিনে উনি ফিরে আসছেন, দেখা যাচ্ছে তার জাস্ট 2 দিন পরে আবার আরেকটা কেসের হিয়ারিং, আবার তাকে যেতে হচ্ছে। এবং কোনো সময় দেখা যাচ্ছে হয়তো কোর্টে দেখা গেল কোনো সিটিং জাজ হয়তো মারা গেছেন, বা কোনো অ্যাডভোকেটের মারা গেছেন, বা কোনো কারণে মানে কোর্টে কোনো ইস্যু হয়েছে, মামলা হলোই না, হিয়ারিং হলোই না, শুধু উনি গিয়ে অতুল সুভাষ তাকে ফিরে আসতে হতো। মানে এই হয়রানি, তাকে দিনের পর দিন এই হয়রানির শিকার হতে হয়েছে। ছুটি তার নেই, যেহেতু বললামই বছরে 22-23 দিন ছুটি, তার মধ্যে তাকে করা হতো। এবং একাধিক মামলা বলে, একটা মামলার হিয়ারিং যেদিন হতো তার পরের দিন উনি আবার ব্যাঙ্গালোরে ফিরে এসে 2 দিন অফিস করতে না করতে, মানে 2 দিন পরে আবার আরেকটা মামলার হিয়ারিং, আবার তাকে ছুটে যেতে হতো, আবার হয়তো সেটা ক্যান্সেল হয়ে গেল, কোনো কারণে হলো না, তার ডেট দিল আবার মানে 2 দিন পরে, আবার ব্যাঙ্গালোরে এসে আবার তাকে যেতে হতো। মানে নাস্তানাবুদ করে দেয়া যাকে বলে, সেই রকম। তার সঙ্গে তো নানানভাবে মেন্টাল প্রেশার হতেই থাকে, মানে একেবারে পুরোপুরি জর্জরিত যাকে বলা যায়। তাই তার নিজের সন্তানের সঙ্গে তার দেখা সাক্ষাতের ব্যাপার ছিল না, কোনো কিছু না। এবং এই জিনিসটা হতে হতে ক্রমশ মানে এইরকম এইভাবে এই মামলা মানে যেতে মানে একজন মানুষ আর কীভাবে নেবেন, মানে কারণ মামলা থেকে উনি কিছুতেই বেরোতে পারছিলেন না। এবং সবথেকে বড় কথা, উনি যে অভিযোগ জানিয়েছেন 5 জনের সম্পর্কে, সেই অভিযুক্তের তালিকায় দুর্ভাগ্যবশত জৌনপুরের যে নিম্ন আদালতের যে জাস্টিসের মানে বেঞ্চে এই কেসটা চলছিল, হিয়ারিং চলছিল, একজন মহিলা জাজ, তিনি নানানভাবে
ভয় দেখিয়ে এবং এটা হবে না, এবং সেখানেও কিছু হয়েছে যার জন্য তার নামটা কিন্তু 1 নম্বরে উনি লিখে গেছেন। মানে আইনের দিক থেকে একে তো মিথ্যে মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে, তারপরে আইন যিনি বিচারটা দেবেন সেই বিচারক ঠিক করছেন না, এবং পেশকার থাকে, যাদের পেশকার বলা হয়, সেই রকম পেশকার সেও তার নামও দিয়েছে 6 নম্বরে। সেকেন্ডে আছে তার ওয়াইফ নিকিতা সিংহানিয়া, তার শাশুড়ি মা 3rd, তার শ্যালক 4th, তার কাকা শ্বশুর 5th, আর ওই 6th পেশকারটে। মানে এরা সবাই মিলে মিশে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে এই ভদ্রলোকের বা এই ছেলেটির মানে বাঁচার আর কোনো পথ ছিল না। একজন মানুষ কতদিন জুঝবে, কতদিন লড়াই করবে, কার বিরুদ্ধে লড়াই করবে, সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কিভাবে লড়াই করবে। এবং সে একা, তার বাড়িতে তার মা বাবা রয়েছেন, বয়স্ক তার ভাই রয়েছে সমস্তিপুরে বিহারে। এবার সে মা বাবার ভরসা, শেষ বয়সের বুড়ো বয়সের ভরসা এই ছেলে, সে নিজের সমস্যা মেটাবে, সে মা বাবাকে কিভাবে বলবে যে এতটা প্রেশারের মধ্যে সে রয়েছে। এবং এই কথাও সে মানে বলে গেছে যে তার লিখেও গেছে যে তার যেন যদি সে বিচার পায় তবেই যেন তার অস্থি ভাসানো হয়, যদি বিচার না পায় তাহলে তার অস্থিটা যেন কোর্টের বাইরে কোনো গর্ত, ডোবা, খানা খন্দর মধ্যে যেন ফেলে দেওয়া হয়। একজন মানুষ কতটা আঘাত পেলে, কতটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলে এটা বলতে পারেন, আর এই কাজটা করতে পারেন, কতটা মানসিকভাবে সে একজন ভালো প্রফেশন, একজন এআই ইঞ্জিনিয়ার, ভালো জব করছেন, সব কিছু, তার জীবনটা শেষ হয়ে গেল। মানে জীবনটা তাকে শেষ করে দেওয়া হলো, তাকে শেষ হতে বাধ্য করা হলো শুধুমাত্র বিয়ে করেছিলেন বলে, শুধুমাত্র মেয়েদের ফরে আইন রয়েছে বলে, সেই আইনের মিসইউজ করে শুধু এইভাবে শেষ করে দেওয়া হলো। একটা জিনিস আমরা কিন্তু এটা একটু খেয়াল করলে দেখতে পাবো বন্ধুরা, সত্যি সত্যি যারা কিন্তু টর্চার্ড হয়, সত্যি সত্যি শ্বশুরবাড়ি বা স্বামীর দ্বারা, দেখা যায় কিন্তু অনেক ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে গিয়ে কেস ফাইল করে না। কিন্তু যারা সত্যি প্রকৃত অর্থে টর্চার্ড হয় না, তারা নানানভাবে স্বামীর কাছ থেকে টাকা বার করবার জন্য, জব্দ করবার জন্য এই জিনিসগুলো করে থাকে। এটা এক্ষেত্রে হয়তো তার পক্ষে নেওয়া যাচ্ছিল না, কারণ তাকে এমনভাবে জড়িয়ে ফেলেছিল এবং সে বুঝতে পারছিল যে যেহেতু যিনি বিচার দেবেন তিনিও কোথাও ঠিকঠাক অবস্থায় জায়গায় নেই, তো আর এর থেকে মুক্তি পাবার পথ তার কাছে আর জানা ছিল না। তার কাছে মুক্তি পাওয়ার পথ এইটাই মনে হয়েছে, এবং এছাড়া তার কাছে কোনো কিছু খোলা ছিল না, কোনো দিক খোলা ছিল না। একজন মানুষ একাধিক মামলায় জর্জরিত, প্রত্যেক দিন তাকে ব্যাঙ্গালোর টু জৌনপুর তাকে যেতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে, সে ফিরে আসছে, তার ছুটি লিমিটেড, তার চাকরি বজায় রাখতে হচ্ছে, তার প্রচুর টাকা বেরিয়ে গেছে তার শ্বশুরবাড়ির ইয়েতে, তারপরেও তাকে কেস লড়তে হচ্ছে। সব দিক থেকে তো সে নিঃশেষ, শেষ অবস্থা তার। সে কিভাবে করবে? তারপরে যদি জাস্টিস পেত, জাস্টিসটা ডিউ থেকে গেল, জাস্টিসটা হলো না, বিচারটা সে পেল না, যদি ন্যায় বিচারটা সে পেত তাহলে অবশ্যই সে এই কাজ করতো না। কিন্তু এখন আমরা যতই বলি যে এই কাজটা সমর্থনযোগ্য নয়, কেন করলেন, আমরা কি এইটুকু বলতে পারবো যে তার অল্টারনেটিভ কী ছিল? আর সমস্ত দরজা তো তার কাছে বন্ধ, অল্টারনেটিভ কী ছিল? তার স্ত্রী নিকিতা সিংহানিয়া অ্যান্ড হার ফ্যামিলি, তারা কি কোনো রাস্তা রেখেছিল তার অল্টারনেটিভ পথ বেছে নেবার? অন্য কোনো রকম রাস্তা ছিল তার কাছে? কোনো রাস্তা রাখা হয়েছিল? যে আইন মেয়েদের পক্ষে, যে আইন মেয়েদের ওপর যাতে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম না হয়, নির্যাতন না হয় তার জন্য তৈরি, সেই আইন যদি একজন মেয়ে এবং তার পরিবার তার অপপ্রয়োগ করে তার হাজব্যান্ড এবং তার পরিবারকে এইভাবে জর্জরিত করে, এক্ষেত্রে
হাজব্যান্ডকেই জর্জরিত করেছে তার অপপ্রয়োগ করে, এইটা কি কখনো মেনে নেওয়া যায়? একজন মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে তো লজ্জা করছে, একজন মহিলা হিসেবে লজ্জা করছে যে মহিলারা অনেক সহনশীল হন, সেখানে এই রকম এত বড় অন্যায় কিভাবে করতে পারলো একজন স্ত্রী, মিথ্যে অভিযোগ, এবং তাকে কিভাবে মানে তাকে সঙ্গত দিয়ে গেল, মানে বলতে হবে যে তাকে তার ইচ্ছাকৃত করলো তার মা। একজন মা কিভাবে তার মেয়ের সংসার এভাবে নষ্ট করতে পারে? একজন মা কিভাবে তার পুত্র সম জামাইকে এইভাবে জর্জরিত করে এইভাবে শেষ করে দিতে পারে? সত্যি একজন মহিলা হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই কোথায় আমরা যাচ্ছি? আমাদের মনুষ্যত্ব চলে যাচ্ছে। আমরা কিভাবে, আমরা নিজেদেরকে মানুষ বলবো কিভাবে? শুধু দু পায়ে হাঁটি চলি বলে, মানুষের মতো দেখতে বলে? আজকে এই যে 33 বছরের একজন যুবক, যার উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে, যার কেরিয়ার আরও কত গ্রোথ হতো, যে একটা সুন্দর সুখী পরিবার নিয়ে সে থাকতে পারত, আজকে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তার স্ত্রী এবং তার শ্বশুরবাড়ির লোক এই মহিলাদের সুরক্ষার জন্য যে আইন, সে আইনের অপপ্রয়োগ করার জন্য। আজকে যে সন্তান, ছোট্ট বাচ্চাটা, সেই বাচ্চাটার কী হবে? আজকে মা অ্যারেস্ট করা হয়েছে, তাকে গুরুগ্রাম থেকে নিকেতা সিংহানিয়াকে ধরা হয়েছে, এবং তার মাকে এবং ভাইকে জৌনপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে। তো এই শিশুটি কোথায় যাবে? তার বাবা মারা গেছে, তার মা জেলে, এবার তার ভবিষ্যৎটাই, সে কোথায় যাবে? অনাথালয়? যার কত ভালোভাবে বড় হওয়ার কথা, ব্যাঙ্গালোরের মতন একটা মেট্রো সিটিতে, তার বাবা ভালো চাকরি করে, মাও করতো চাকরি, হ্যাঁ, তো সেইখানে তার কত ভালো একটা স্কুলে পড়ার কথা, কত ভালো ফিউচার হওয়ার কথা, আজকে তার কি অবস্থা হলো? অতুল সুভাষের ক্ষতি করতে গিয়ে, হাজব্যান্ডের ক্ষতি করতে গিয়ে নিকিতা সিংহানিয়া নিজের সন্তানের এত বড় ক্ষতি করে দিল। আজ বাচ্চাটা কোথায় যাবে? আর একজন মাকে তার সন্তান হারা করলো। এবং নিকিতা সিংহানিয়ার মা, তারও তো ছেলে আছে, যেই ছেলের জন্য জামাইয়ের কাছ থেকে টাকা চাপ দিয়ে আদায় করে এসছেন মহিলা, তারও তো ছেলে আছে। তিনি কিভাবে পারলেন এইভাবে একজন মাকে সন্তান হারা করতে? জামাই তো পুত্র সম, ছেলেই, জামাই মানে তো ছেলে। কিভাবে পারলেন তাকে মানসিকভাবে দিনের পর দিন এইভাবে নির্যাতন করতে, এইভাবে তাকে শেষ করে দিতে, তাকে শেষ করে দেওয়া, তাকে এটা নিজেকে নিজে শেষ করা না, বাধ্য হয়ে শেষ হওয়া, অর্থাৎ হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এইভাবে তাকে চলে যেতে বাধ্য করা হলো। এই কোন সমাজে আমরা বাস করছি? যে সমাজ, যে আমাদের আইন, মেয়েদের ফরে যে আইন, সেই আইন যদি মেয়েরা এইভাবে মিসইউজ করে, তাহলে এরকম অসহায়ভাবে, এরকমভাবে ছেলেদের, পুরুষ মানুষদের শেষ হয়ে যেতে হবে। জানি বহু বহু মেয়ে অত্যাচারিত হয়, বহু মহিলা অত্যাচারিত হন, কিন্তু অনেক সময় হয়তো তারা জেনুইনলি যেটা কেস ফাইল করেন, হয়তো সাজা হয়। অনেক সময় বহু মহিলা কিন্তু অন্তরের ভালোবাসাই হোক, যে কোনো কারণেই হোক, গিয়ে অভিযোগটা করতে পারেন না। অথচ যাদের কিন্তু সত্যি সত্যি কিছু নেই, তারা এই অন্যায় ভাবে অপপ্রয়োগ করছেন এই আমাদের এই আইনের। তো আজকে আমার মানে খুবই খারাপ লাগলো। কালকে আমি এইটা নিয়ে আমি অনেক মানে প্রচুর আমি নিউজ মানে করলাম। এতটাই খারাপ লাগলো যে 33 বছরের উজ্জ্বল ভবিষ্যতের একটি যুবককে, যার মা বাবা রয়েছে সমষ্টিপুরে, ছোট ভাই রয়েছে, যার একটা ফুটফুটে শিশু সন্তান রয়েছে, সব কিছু ছেড়ে তাকে চলে যেতে বাধ্য করা হলো। তার জীবন পড়েছিল, কত সুন্দর তার একটা জীবন হতে পারত। এই জন্যেই বিয়ে এবং এই আইন, এবং যেটার সবথেকে বড় যে অভিযোগ করে গেছে, যে যিনি বিচার দেবেন তিনি ঠিকঠাক নন। মর্মান্তিক ঘটনা, মর্মাহত, একজন মানুষ হিসেবে তো মর্মাহত বটেই, একজন মহিলা হিসেবে খুব 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 খারাপ লাগছে, লজ্জিত। যে বলে না যে পুরুষ মানুষদের জন্য মানে অনেক মহিলারা যে কাজ করেন, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, অনেক সমাজকর্মীরা যে কাজ করেন, দরকার এইভাবে শেষ করে দেয়া হয়, তা না হলে
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এই আলোচনাটা শেষ করছি। আপনাদের মতামত জানাবেন এই প্রসঙ্গে, যে এই ঘটনাটা নিশ্চয়ই যারা শুনেছেন বা যদি শোনেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। একদম রিসেন্ট ঘটনা, জাস্ট 3 দিন হচ্ছে বোধহয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট একটি ভিডিওতে।